Tutorial evolution. Let's study with fun. Hi, my adorable students. Hope I am meeting your expectations with my study lessons. Today, I am going to explain the poem On Killing a Tree by Jeev Patel. At first, we will learn about the poet and then about the background of the poem, and finally, we will learn the poem with analysis in Bengali. Okay? So, stay tuned. Let's get started. অন কিলিং আ ট্রি এই কবিতাটার পোয়েট জীব প্যাটেল একজন ভার্সেটাইল জিনিয়াস ছিলেন। তিনি ছিলেন প্রথমত একজন কবি, একজন প্লেরাইট, একজন ভালো আর্টিস্ট, ইজ এ গুড পেন্টার, আর একজন প্র্যাকটিশনার ফিজিশিয়ান। তিনি এই কবিতায় সিনক্রপ্ট রাইম ইউজ করেছেন। হোয়াট ইজ সিনক্রপ্ট রাইম? যেখানে নিয়ম বহির্ভূত, যেরকম ট্র্যাডিশনালি আমরা যে রাইম স্কিমগুলো পেয়ে থাকি, হ্যাঁ, যেখানে আমরা রাইম এক্সপেক্ট করি একটা নির্দিষ্ট ছন্দে বা নির্দিষ্ট জায়গাগুলোতে আমরা ট্রেস এক্সপেক্ট করি, সেরকমটা ঠিক না। তার কবিতায় তিনি যেন জনসাধারণের চিন্তাভাবনাটাকেই তুলে ধরেছেন। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস, তার বিখ্যাত কিছু কাজের মধ্যে হলো মিররিং, সময়কাল ছিল 1991, আর হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বাডি, এটার সময়কাল ছিল 1976। দিস পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিং। এই কবিতাটা সেই ক্ষতি সম্বন্ধে, যেই ক্ষতিটা পরিবেশের করে ফেলেছে এই মনুষ্য জাতি। ইন আ ভয়েস অফ সার্কাজম আর আয়রনি, দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইম্পেশেন্স টুয়ার্ডস নেচার। কবি এখানে একটা শ্লেষাত্মক ভঙ্গিতে বলেছেন মানুষের যে নৃশংসতা, সেটাকে দেখিয়েছেন প্রকৃতির প্রতি, নেচারের প্রতি। আর কি তার যে অধৈর্য, মানুষ যে অধৈর্য, মানে কিভাবে নিজের মুনাফাটুকু লুফে নেওয়া যায়, পরিবেশের বাজুকা 12টা, এই হচ্ছে বিষয়। সেটাই তিনি এখানে তুলে ধরেছেন। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, আর এখানে এই কবিতাটা ফ্রি ভার্সে লেখা হয়েছে। ওই যে যেমনটা বললাম সিনক্রপ্ট রাইম, ওটাই। চলো এবার একটু পোয়েমটা সম্বন্ধে জেনে নিই, ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে। অন কিলিং এ ট্রি 1966 খ্রিস্টাব্দে নিজিম ইজকিয়েলের দ্বারা প্রকাশিত পোয়েমস নামে একটা পত্রিকাতে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এই কবিতায় আমরা ট্র্যাডিশনালভাবে যে কবিতা লেখা হয়, যেরকমভাবে রাইম স্কিম ব্যবহার করা হয়, ট্রেস ব্যবহার করা হয়, বা রিটোরিক্যাল ডিভাইসগুলো ব্যবহার করা হয়, সেরকমটা ঠিক পাবো না। একটু ডিফারেন্ট ওয়েতেই লেখা হয়েছে এই কবিতাটা, আর যেটা আমাদেরকে একটা ভালো অনুভূতি দেবে, ভালো লাগবে এটাও পড়তে। ওই যে কনভারসেশনাল এজ আছে, পড়তে তোমার ভালো লাগবে। ফ্রি ভার্সে লেখা হয়েছে, ঠিক আছে। আর যার স্টাইল বা যার কবিত্বতে তিনি এতটা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, তিনি হলেন একজন ব্রিটিশ লিটারিয়ান পোয়েট, নাম ফিলিপ লার্কিন। আর এটা ভুললেও চলবে না যে জীব প্যাটেল একজন ফিজিশিয়ান ছিলেন, প্র্যাকটিশনার ছিলেন। তো কাজেই তার কবিতায় আমরা এক্সপেক্ট করতেই পারি যে অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের বিভিন্ন বডি পার্ট তার কবিতায় ইউজ হতেই পারে। তো এরকম তার আরও উদাহরণ আগের কবিতাতেও আমরা পেয়ে থাকি। তো এই কবিতাতেও আমরা সে ধরনের অনেক ইউজ পাবো, বডি পার্ট বা রোগ সম্বন্ধে কিছু কথা, এই ধরনের অনেক কিছু পাবো। খুব ভালো লাগবে কবিতাটা। চলো এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন একটু বুঝে নিই। দেখো যেভাবে শুরু হচ্ছে, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। একটা গাছ কাটতে অনেক সময় লাগে। নট আ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। চাকুর সাধারণ একটা আঘাত এর কিচ্ছু করতে পারবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এটা আস্তে আস্তে বড় হয়েছে মাটিকে কনজিউম করে। মাটিকে তো কনজিউম করে না, অ্যাকচুয়ালি মাটি থেকে পাওয়া নিউট্রিয়েন্ট, ওয়াটার, এগুলো কনজিউম করে বড় হয়েছে। তো ডাইরেক্ট ওটাই বলছে। রাইজিং out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide, sprouting leaves. আর কি বলছে? আস্তে আস্তে তো বড় হয়েছে বললাম,
মাটি থেকে সব সংগ্রহ করে। রাইজিং আউট অফ ইট মানে মাটি ফুঁড়ে বেরিয়ে এসছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, আর ভূত্বকের উপর থেকে সে তার খাদ্য সংগ্রহ করে নিচ্ছে, মানে ভূত্বক থেকে আর কি। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, অনেক বছর ধরে সূর্যালোক অ্যাবজর্ব করেছে, বাতাস অ্যাবজর্ব করেছে, ওয়াটার অ্যাবজর্ব করেছে, শোষণ করেছে এগুলো। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইড, আর যেহেতু একটা গাছ বাকলে ঢাকা থাকে, বাকলগুলো দেখবা কেমনই হয়, ডিসকালার্ড, উঠে উঠে আসে, ঠিক লেপ্রোসি পেশেন্টের মতো, কুষ্ঠরোগীর মতো, ওই জন্য ওটাকে লেপ্রাসাইড ডায়েট বলেছে। হ্যাঁ, লেপ্রাসাইড স্প্রাউটিং লিভস, আর সেখান থেকেই আবার নতুন ছোট ছোট পল্লব বা পাতার জন্ম হয়। এখানে দুটো ওয়ার্ড আগে বলে দিই। জ্যাব মানে হচ্ছে একটা সাধারণ চাকুর একটা আঁচড়, হঠাৎ করে রাফ একটা টান। আর লেপ্রাসাইড মানে বললাম ডিসকালার্ড বার্কটাকে বলছে গাছের, লেপ্রোসি পেশেন্টের সঙ্গে তুলনা করছে, কুষ্ঠরোগীর সঙ্গে। সেকেন্ড স্ট্যান্জা, সো হ্যাক অ্যান্ড চপ বাট দিস অ্যালন ওন্ট ডু ইট। তাই হ্যাক করতে বলছে। হ্যাক মানে কি, বাজেভাবে খুব রাফলি জোরে জোরে ব্লো করে, আঘাত করে করে, কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে করে কাটা। আর চপ মানে কুচি কুচি করা। তাই বলছে হ্যাক করতে বলছে, চপ করতে বলছে। তারপরে বলছে বাট দিস অ্যালন ওন্ট ডু ইট, কিন্তু এটাও ঠিক করতে পারবে না, একটা গাছকে মেরে ফেলতে পারবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, যথেষ্ট বেদনা এই গাছটা এটাতে পাবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড will rise curled green twigs, miniature boughs which if unchecked will expand again to former size. বলছে যথেষ্ট বেদনা পাবে না। তারপরে বলছে ওই যে তুমি যে গাছের ডালগুলো কাটলে সেগুলো নাই রক্তক্ষরিত হবে, ঠিক মানুষের যেমন কেটে দিলে রক্ত বেরায়, তার থেকেও একটা স্যাপ বেরাবে। ওটা গাছের রক্তের সঙ্গে তুলনা করছে, সেটা বেরাবে। আর সেখান থেকে তুমি গাছটাকে হয়তো গোড়া থেকে কেটেছো, সেখান থেকেও ছোট ছোট টুইক বেরাবে, একদম গাছের প্রথম যে ডাল বেরানোর যেটা মানে প্রথম বেরোয় আর কি, ছোট্ট সবুজ হয়ে থাকে, সেটা বেরাবে। আর যদি সেটাকে তুমি আনচেকড অবস্থায় রেখে দাও, লক্ষ্য যদি না করো, গুরুত্ব যদি না দাও, তাহলে সেগুলোই কিন্তু ছোট ছোট মিনিয়েচার বাউজ মানে ছোট ছোট ডালে পরিণত হবে। আর সেগুলোই আরও আনচেকড করলে আবার ফর্মার শেপ অ্যান্ড সাইজে চলে যাবে, আবার বড় একটা ডালেই পরিণত হবে। এই গেল সেকেন্ড স্ট্যান্জা। এইবার থার্ড স্ট্যান্জা, নো দ্য রুট ইজ টু বি পুলড আউট, না, গাছের শিকড়টাকেই তুলে বের করে আনতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, কোথা থেকে বের করে আনতে হবে? মাটি থেকে। আর্থ বলতে এখানে মাতৃভূমিকেই বলছে। আর অ্যাঙ্করিং কেন বলছে? গাছের শিকড়গুলো একটা ঠিক অ্যাঙ্করের মতো মাটিকে আঁকড়ে ধরে রাখে। ঠিক যেমন আমরা মায়ের সঙ্গে নাড়ির টানে বদ্ধ থাকি, নাড়ি কেটে সেখান থেকে আমাদের বের করে আনতে হয়, যদিও সেটা অন্য পারপাস, আমাদের পৃথিবী আলো দেখানোর জন্য বের করে আনা হয়। কিন্তু এখানে মাতৃভূমি যে শিকড় দ্বারা আঁকড়ে ধরে রেখেছে গাছটাকে সোজা করে, সেখান থেকে বের করে আনতে হবে। কি করে বের করে আনতে হবে? ইট ইজ টু বি রোপড, এটাকে বাঁধতে হবে, টাইট, চেপে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, টেনে বের করে আনতে হবে। স্ন্যাপড আউট, ছিঁড়ে নিতে হবে, কেটে বের করে নিতে হবে। অ্যান্ড পুলড আউট এন্টায়ারলি, সম্পূর্ণ টেনে বের করে, ছিঁড়ে বের করে নিতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, সেই মাতৃগর্ভ থেকে। এখানে আর্থ কেভ বলতে মাতৃগর্ভকেই বোঝাচ্ছে। ভূমিতে যে গর্ত হয়ে যায় দেখবে একটা গাছ তোলার পর, সেটাই মাতৃগর্ভের সঙ্গে তুলনা করা যেতে পারে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, ব্যাস, তাহলে হয়ে গেল কাজ। একটা গাছের যে শক্তি কোথায় আছে সেটা এক্সপোজ হয়ে যাবে, সবাই জেনে যাবে। দ্য সোর্স, আর ওই যে রুট সেটা হচ্ছে সোর্স। হোয়াইট অ্যান্ড ওয়েট, সেটা সাদা এবং ভেজা। সাদা কেন? বিকজ ইট ডাজন্ট ফর্ম ক্লোরোফিল, অ্যান্ড অলসো অ্যাজ ইট ইজ হিডেন আন্ডার দ্য আর্থ, ইট ডাজন্ট ফর্ম ক্লোরোফিল। আর ওয়েট কেন? যেহেতু ইট অ্যাবজর্বস ওয়াটার অ্যান্ড সাপ্লাইজ টু দ্য ট্রি। জল শোষণ করে গাছকেই সাপ্লাই করে, ওই জন্য এটা ওয়েট। আর সাদা কারণ এটা ক্লোরোফিল ফর্ম করে না। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ,
আর এটা সব থেকে সেন্সিটিভ একটা অংশ, একদম সেন্সিটিভ, লুকিয়ে থাকে, মানে গাছ সেটাকে লুকিয়ে রাখে নিজের মায়ের কাছে, মাতৃভূমির কাছে ফর ইয়ার্স, অনেক বছর ধরে ইনসাইড দ্য আর্থ, পৃথিবীতে, যেটা কোনোদিনই আমরা যদি এই নৃশংসভাবে তাকে তুলে না দিই তাহলে কিন্তু সেটা মাটিতেই থেকে যাবে। মায়ের সঙ্গে তার টান বড় নিবিড়। নাও দ্য নেক্সট স্ট্যান্জা and the final stanza. Then the matter of scorching and choking in sun and air. তারপরে যে বিষয়টা থেকে যায় সেটা হচ্ছে দগ্ধ করা সূর্যের আলোতে। ঠিক আছে, এটাই কাজ থেকে যায়, কারণ গাছকে তো তুমি তুলে দিয়েছো, কমপ্লিটলি তুলে নেওয়া হয়েছে রুট সমেত। এবার তো একটাই কাজ থাকে, সেটাকে ফেলে দাও, সেটা দগ্ধ হবে সূর্যের আলোকে। এবং চোকিং, চোখ মানে এটার ভেতর যে সেলগুলো আছে, সেল ডিভিশন আর হতে পারবে না, সেটা চোখ করে যাবে, হ্যাঁ, ইন সান, সূর্যের আলোতে, এবং এয়ারে। এবার দেখবা যে কোনো কিছু, এই মোর্চা ধরা বা যে কোনো কিছুতে এই দুটোর ভূমিকা খুব বেশি থাকে। সূর্যের আলো, সূর্যের আলো আমাদের যেমন প্রাণ সঞ্চার করে, আবার সেটা নষ্ট হতেও সাহায্য করে, মানে বায়বীয়ভাবে। তো ওই যে দগ্ধ করবে এবং চোখ করে দেবে। আর বাতাসেরও এরকম একটা ভূমিকা আছে এই কাজটাতে। ব্রাউনিং, তারপরে এটা একটা কালার আসবে, ব্রাউন কালার। হার্ডেনিং, শক্ত হবে এটা আস্তে আস্তে। টুইস্টিং, সেলগুলো একদম টুইস্ট করে যাবে, শুকিয়ে যাবে। উইদারিং, কালারটা ফেড হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, ব্যাস, তারপরে এই কাজ শেষ। ব্যাস, তারপরে তো আমরা গাছ কাটার কাজটা নৃশংসভাবে ঠিক করে নিতে পারবো, সম্পূর্ণ হলো কাজটা। এই হচ্ছে বিষয়। তো এখানে স্কচিং অ্যান্ড চোকিং মানে কি, ড্রাইং প্রসেসটাকে বলছে আপলোড করার পর। ঠিক আছে, তো এই ছিল কবিতাটা পড়ে যেটা সাধারণ মানে বেরোয়। এবার এর ভেতর ইউজ হওয়া কিছু লিটারারি ডিভাইস সম্বন্ধে আমরা জেনে নিই। যেমন যদি বলি যে রাইম স্কিম সম্বন্ধে যদি বলি, তাহলে এটা কিন্তু ফ্রি ভার্সে লেখা হয়েছে। দেখো ভালো করে, there is no rhyme scheme, ঠিক আছে। আর এনজাম্পমেন্ট ইউজ করা হয়েছে। এনজাম্পমেন্ট কি, যখন একটা সেন্টেন্স একটা কবিতায় কয়েকটা লাইনে ভাগ হয়ে যায়, কয়েকটা লাইনে কিন্তু একটাই সেন্টেন্স, ফুল স্টপ 2-3টা লাইনের পরে হয়তো। এক্সাম্পল যদি নেওয়া যায়, তো এই যে নট আ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। দেখো একটা সেন্টেন্স কিন্তু একটা লাইনে শেষ হয়ে যায়নি, এটা ভেঙে দুটো লাইনে চলে গেছে, এরকম। আবার কি, আরো একটা উদাহরণ, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous height, sprouting leaves। এত বড় একটা সেন্টেন্স কয়েকটা লাইনে ভাগ হয়ে গেছে, মোটামুটি 4-5টা লাইনে। এইগুলোকে বলা হয় এনজাম্পমেন্ট, ঠিক আছে। এইবার এখানে অ্যালিটারেশন ইউজ করা হয়েছে। হোয়াট ইজ অ্যালিটারেশন, যখন কোনো কবিতার লাইনে কোনো একটা কনসোনেন্ট সাউন্ড বারবার রিপিট হয়, তখন তাকে অ্যালিটারেশন বলা। এগুলো কিন্তু প্রত্যেকটা ফিগার অফ স্পিচ, এগুলো মনে রাখতে হবে। যেমন উদাহরণ যদি দিই, ব্লিডিং বাক, বি বি, বি সাউন্ডটা রিপিট হয়েছে। হোয়াইট অ্যান্ড ওয়েট, এই যে এখানে ডাব্লিউ সাউন্ডটা রিপিট হয়েছে, ঠিক আছে। আবার রিপিটেশন কাকে বলে, যখন একটা ওয়ার্ড সেন্টেন্সে বারবার রিপিট হয়। যেমন এখানে এই জায়গাটা দেখো, এই যে পুলড আউট অ্যান্ড পুলড আউট এন্টায়ারলি, যে দুবার ইউজ করা হয়েছে, এটাকে বলছে রিপিটেশন। এইবার ম্যাটাফোর, এবার ম্যাটাফোর জানতে গেলে তোমাকে সিমিলি জানতে হবে। সিমিলি কি, যখন দুটো আলাদা আলাদা আনঅ্যালাইড থিংস, দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে কম্প্যারিজন করা হয়, সেটা তুলনা বা সাদৃশ্য বৈসাদৃশ্য দুটোই হতে পারে, কিন্তু দুটো আলাদা ধরনের জিনিসের মধ্যে হতে হবে। আর সিমিলিতে এই কম্প্যারিজনটা অ্যাজ বা লাইক দিয়ে হয়। যেমন আমি যদি বলি যে অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, ঠিক সাদা বরফের মতোই সাদা, ঠিক আছে, বা ঠিক কয়লার মতোই কালো, এরকম। কিন্তু যদি এই অ্যাজ বা লাইক ব্যবহার না করা হয়, তাহলে সেটা হয়ে যাবে ম্যাটাফোর। উদাহরণ যদি দিই, যেমন দেখো এখানে একটা ম্যাটাফোর ইউজ করা হয়েছে, ব্লিডিং বার্ক, বলছে বাঘটা ব্লিড করছে। বাঘ কি ব্লিড করে? রক্ত কেটে গেলে আমাদের রক্ত পড়ে, তো গাছের তো স্যাপ বেড়ায়, ওটা একটা রস বেড়ায়, ওই রসটাকে রক্তের সঙ্গে তুলনা করা হচ্ছে। মানুষ যেমন ব্লিড করে, ঠিক তেমনই গাছও ব্লিড করে, কিন্তু এখানে লাইক বা অ্যাজের ব্যবহার নাই, সেই জন্য এটা ম্যাটাফোর। আবার
আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন যদি বলি লেপ্রাসাইট। গাছের যে বাকলটা সেটাকে কোনো লেপ্রোসি পেশেন্টের সঙ্গে তুলনা করছে। হ্যাঁ, তার বাকলটা ঠিক লেপ্রোসি পেশেন্টের যেমন স্কিন নষ্ট হয়ে যায় ওরকম। এখানেও লাইক বা অ্যাজ এর ব্যবহার নেই, সেই জন্য এটা ম্যাটাফোর। তো এইভাবে তোমরা যদি ভালো করে কবিতাটা পড়ো তাহলে আমার মনে হয় খুব ভালো বুঝতে পারবে। আরও এখানে একটা ফিগার স্পিচ সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলিনি, সেটা হচ্ছে আয়রনি। আয়রনি মানে শ্লেষার্থক। আর কবিতাটার নামটাই তো বলছে গাছ কাটার উপর, তো তারপর বেশ করে এখানে দেখো কি আয়রনি ব্যবহার করা হয়েছে। প্রথমেই লেপ্রাসাইটটাকে যদি দেখি, হ্যাঁ, লেপ্রাসাইট বলছে। লেপ্রাসাইট কি করে? মানুষের শরীরের যে মানে স্কিনের যে ক্ষমতা সেটা আস্তে আস্তে নষ্ট করে দেয়, শরীরের জীবনী শক্তি আস্তে আস্তে ক্ষয় করায়। অথচ গাছের লেপ্রাসাইট থেকেই নতুন টুইক বেরোচ্ছে, আবার গাছের ছোট ছোট মানে জন্ম হচ্ছে আর কি, গাছের ওই লেপ্রাসাইট থেকে নতুন পাতা নতুন ডালের জন্ম হচ্ছে। তাহলে এটা একটা আয়রনি। আবার যদি আরেকটা দিক দেখি, আবার দেখো ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, এই কথাটা বলেছে। একটা গাছ কাটতে কি সত্যি অনেক সময় লাগে? লাগে না। এখানে একটা আয়রনি, তাহলে খুব সহজে একটা গাছকে কেটে ফেলা যেতে পারে। আবার আরেকটা দেখো শেষ লাইনটা, অ্যান্ড ইট ইজ ডান। ব্যাস, বিশাল একটা জয় যেন করে ফেললো মানুষ জাতি, তাই কি? কিন্তু যেটা করলো সেটা নিজেরই ধ্বংস আনলো। তো এটাও একটা আয়রনি। তো এরকম এখানে অনেক আয়রনির ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর একটা কবিতা, তোমরা বারবার পড়ো, ভালো লাগবে। So dear students, hope this lesson will be beneficial in your learning. See you soon with a new lesson. Till then, have fun with study. Ta-da!